ইরান ইসরায়েল শুরু হয়ে গেছে পুরোদমে যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। বিশ্বজুড়েই যুদ্ধের তামামা। ইরান ও ইসরায়েলের মাঝে যুদ্ধ নিয়ে বিশ্বজুড়েই আতঙ্ক। এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই। এই আশঙ্কার মাঝেই ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। যুদ্ধের পরিস্থিতি শুনলে কেবল বর্বরতা, নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি। জানিয়ে দেব ইরান ও ইসরায়েল সংঘাত ও সংকটময় মুহূর্ত। এদিকে মার্কিন ভেটুতে আবারও আটকে গেল জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত হেনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে। এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি মিডিয়ার খবরে ইস্পাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে। ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল ইতিমধ্যেই স্থগিত করেছে। ইরানি বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির খবর অনুযায়ী তেহরান, ইস্পাহান ও সিরাজ বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইরানি পত্রিকার খবরে বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইস্পাহান নগরীর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এর কারণ জানা যায়নি। সংবাদ সংস্থাটি জানায় বিস্ফোরণের কারণ নিয়ে অনুসন্ধান চলছে। এবিসির খবরে বলা হয় মধ্য ইরানের ইস্পাহান বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আর দক্ষিণ সিরিয়ায় আল সোয়াদা এলাকায় এবং ইরাকের বাগদাদ ও বাবিল এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের এই খবর পাওয়া গেছে। খবরে বলা হয় ফ্লাইট ট্র্যাকারগুলো ইরানের দিকে কয়েকটি ফ্লাইটের তাদের পরিকল্পিত রুট বদলের খবর দিয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি আমিরাতি ফ্লাইটও রয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর স্থাপনাগুলোকে বিমান হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয়। ইরাকের ইরবিল ও মসলুলের অধিবাসীরা জানিয়েছে তারা শুক্রবার সকালে যুদ্ধ বিমানের শব্দ শুনেছেন। গত শনিবার রাতে ইসরায়েলের ভেতরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাব ইসরায়েল দেবে বলে ঘোষণা করার প্রেক্ষাপটে এসব বিস্ফোরণ হলো। এর 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে কথিত ইসরায়েলি হামলার জবাবে ইরান আক্রমণ চালিয়েছিল। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর ওপরে হামলা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। ইরানের ওই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানায়। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপরে হবে হামলা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে। ইরানের ওই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের ওপরে তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের 2 জন জেনারেল সহ 7 জন প্রাণ হারান। ইরানের আক্রমণের প্রতিশোধের কোথাও কিংবা কবে নেওয়া হবে সে সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিছু জানাননি। তবে এই গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমেদ হাক তালাব বলেন ইরান পরমাণু ক্ষেত্রের ওপর যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA হাক তালাবকে উদ্ধৃত করে বলেছে এই ইহুদিবাদী সরকার ইসরায়েল যদি আমাদের পরমাণু কেন্দ্রে স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তারা নিশ্চিতভাবেই আমাদের প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। পাল্টা আক্রমণে উন্নত অস্ত্রের সাহায্যে ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হবে। ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে, আর তারপরই ইরানের তরফ থেকে এই সতর্ক বার্তা এলো।
হাক তালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছুই বলেননি। এই ইসলামী প্রজাতন্ত্রটি বারবার বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাত শত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর ওপরে নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগও এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা করবে না, কারণ ইসলামে এই জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধের পরিস্থিতি শুনলে কেবল বর্বরতা, নৃশংসতা, ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি দৃশ্যপটে চিত্রিত হয়। যুদ্ধে জয় পরাজয় সময়ের ব্যাপার, কিন্তু যুদ্ধকালীন সময়ে ব্যবধানে হাজারো নারী শিশুর করুণ মৃত্যু, খাদ্যাভাব, নির্ঘুম দিবস রজনী, দুশ্চিন্তা স্বাভাবিক পৃথিবীকে অসুস্থ করে তোলে। যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির চাকা মন্থর করে দেয়। ধ্বংস ও ক্ষতির তালিকা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যে কোনো যুদ্ধ জনজীবনের জন্য অভিশাপ হলেও কিছু মানুষের জন্য সুযোগ তৈরি করে। দীর্ঘস্থায়ী যুদ্ধ দুর্যোগের মধ্য দিয়ে কয়েকটি চিহ্নিত দেশ ব্যবসায়িক সুবিধা বাগিয়ে নেয়। প্রথমে উস্কানিমূলক আচরণের মাধ্যমে যে কোনো দুটি দেশকে যুদ্ধে নামায়, এরপর যুদ্ধরত দেশ দুটিতেই অস্ত্র বিক্রি করে নিজ দেশের অর্থনীতি বহুগুণে শক্তিশালী করে। যেরকম একটি পশ্চিমা অপচেষ্টা ইরান ইসরায়েল যুদ্ধ দ্বন্দ্বকে যুদ্ধের রূপ দিতে পারে। পশ্চিমার স্বার্থান্বেষী একটি দেশ ইসরায়েলের আক্রমণে সমর্থন ও ইরানি প্রতিশোধে উস্কানি দিয়ে বিশ্ববাসীকে নতুন একটি যুদ্ধময় পরিস্থিতির লীলা দেখানোর চেষ্টা করছে। ইসরায়েল ইরান পারস্পরিক হামলা প্রতি হামলা যদি সত্যি যুদ্ধের রূপ নেয়, তবে সে যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের তেলের বাজারকে প্রভাবিত করবে। তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হবে। এতে করে তেলের দাম বেড়ে যাবে, ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এছাড়া ইরান ইসরায়েল সংঘাতের সবচেয়ে বড় সংকটটি হবে মানবিক সংকট, কারণ যুদ্ধক্রান্ত এলাকায় খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে না। তুমুল ঘাতক প্রতিঘাতের কারণে বিশ্ব সাহায্য সংস্থা সমূহের ত্রাণ সমন্বয় যথা স্থানে পৌঁছাতে ব্যর্থ হবে। এমনকি মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের মতো অনুন্নত দেশের জন্য হতাশা ব্যঞ্জক। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বেশ কিছু উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতে সংকটময় মধ্যপ্রাচ্যের বর্তমান দশা তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি সন্দেহাতীতভাবে কমে যাবে। নিঃসন্দেহে ইসরায়েল ইরান পরস্পর বৈরী দেশ, তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশ সহ বিশ্বের অন্যান্য দেশীয় সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইরান ইসরায়েল প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেষ্ট হতে হবে। পূর্ণযুদ্ধ শুরুর পূর্বেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। বিশ্ব মোড়লদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতির গভীরতা উপলব্ধি করতে হবে। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের পথ বাতলে দিতে হবে। ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান ইসরায়েল সংঘাত নির্মূল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সীমান্তে সামরিক সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েল শাসক গোষ্ঠীকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। এবার মার্কিন ভেটোতে আটকে গেল জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ। শঙ্কাই সত্যি হলো, নিরাপত্তা পরিষদে পর্যাপ্ত ভোট পাওয়ার পরও জাতিসংঘের সদস্য পদ পেল না ফিলিস্তিন। মার্কিন ভেটোতে আটকে গেছে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার পথ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে 193 সদস্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের 15 সদস্যর 12 সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেয়নি। তবে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে সব ভোটাভুটি চলে গেছে। ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে দরকার ছিল মাত্র 9 ভোট। 15 সদস্যর মধ্যে 12 জনের ফেভার পেয়েও খালি হাতেই ফিরতে হলো ফিলিস্তিনকে। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের মধ্যে একজন ভেটো দিলেই ওই প্রস্তাব আর পাশ হয় না। বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যর অনুমোদন প্রয়োজন।